হ্যালো এভরিওয়ান, সমৃতাস ইউএস ডায়েরির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে দুপুরের লাঞ্চটা সেরে এবার আমরা জুয়ের বাকি পার্টটা দেখব। সামনেই কিছু ময়না টিয়া পাখি রয়েছে যারা অনেকক্ষণ ধরে শুনতে পাচ্ছি সবার সাথে খুব কথা বলছে। এবার ওখানেই যাব ওই পাখিগুলোর সাথে আলাপ করতে। পাখিদের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে নিচে চোখ পড়তেই দেখলাম দুটি কচ্ছপ রাখা আছে। আমরা চলতি কথায় এদেরকে টার্টেল বলে থাকি, কিন্তু টার্টেল তার জীবনের বেশিরভাগ দশাটাই জলে কাটায় আর টর্টোয়েজ ল্যান্ডে। আর এই টর্টোয়েজের বয়স অনুমান করতে গেলে এদের খোলসের উপরে যে চৌকো চৌকো রিংয়ের মতো দাগ থাকে তার থেকে নাকি এদের বয়স অনুমান করা যায়। এগুলোকে নাকি গ্রোথ রিং বলা হয়ে থাকে এদের। একটি কচ্ছপ শুনেছি প্রায় 80 থেকে 100 বছর পর্যন্ত বাঁচে, আবার অনেক সময় 150-200 বছরও এরা বেঁচে থাকে। তবে এই গ্রোথ রিং থেকে এদের অ্যাকচুয়ালি বয়স অনুমান করাটা বেশ কঠিন। পাখি আর কচ্ছপদের সাথে আলাপ সারা হয়ে গেছে, এবারে ওপাশের দিকে এগোবো ভাল্লুক দেখার জন্য। এরপর এখান থেকে বেরিয়ে ওদিকে যাওয়ার জন্য মাঝখানে আমাদের পেরোতে হবে এই ব্যাম্বু ফরেস্টের ছোট্ট একটা ট্রেল। এত সুন্দরভাবে মাঝের এই রাস্তাগুলো বানিয়েছে যাতে বাচ্চাদের মনে হয় ওরা কোনো ফরেস্টেই অ্যাডভেঞ্চারে এসেছে। আসলে পুরো জুটাতেই ভীষণভাবে সব কিছু ন্যাচারাল হ্যাবিটেটের মধ্যে রাখার চেষ্টা করেছে, যাতে মনে হয় সত্যিকারই আপনি কোনো ফরেস্টের মধ্যে রয়েছেন আর পশু পাখিগুলো আপনার চারপাশেই ঘুরে বেড়াচ্ছে। বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছি এবার ব্ল্যাক বেয়ার দেখতে। এগুলোকে আমেরিকান ব্ল্যাক বেয়ার বলা হয়ে থাকে। আমেরিকার নর্থ পার্টে এই ধরনের বেয়ার খুবই কমন দেখতে পাওয়া যায়। যারা সাধারণত ক্যাম্পিংয়ে যান তারা ফরেস্ট এরিয়াতে এই ধরনের বেয়ার নাকি খুব কমনলি দেখতে পায় শুনে থেকেছি। তবে এরা ওই 30-40 বছর অবধি বাঁচে আর খুব একটা বেশি নাকি অ্যাগ্রেসিভও হয় না। তবে আপনি কি কখনো দুই ভাল্লুকের মধ্যে যুদ্ধ দেখেছেন? তবে দাঁড়ান, আপনাদেরকে দুই ভাল্লুকের মধ্যে যুদ্ধ দেখাই। দাঁড়িয়ে থাকা অবস্থায় এদের বডির ফুল লেন্থটা আরও ভালোভাবে বোঝা যায় বলে এদেরকে আরও বেশি যেন বড় লাগছে দেখতে। আমরা যখন একবার স্মোকি মাউন্টেন ঘুরতে গিয়েছিলাম তখন রাস্তার ধারে এরকম ব্ল্যাক বেয়ার দেখেছিলাম রাস্তা পেরোতে। সেই আমাদের প্রথম ব্ল্যাক বেয়ার দেখা। তবে জুতে এসে পশু পাখিদের এই ধরনের অ্যাক্টিভিটি দেখতে আরও যেন বেশি ভালো লাগে। ওপাশ থেকে আসার পর এবারে এপাশে এসে দেখলাম বেশ কিছু ম্যাকাও রাখা রয়েছে। ম্যাকাওগুলো সাইজে ভীষণ বড় ছিল, জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, তবে এদের ঠোঁটগুলো এতটাই ধারালো যে সাবধান করা আছে খাঁচার বেশি কাছে যেন না যাওয়া হয়, গেলে নাকি এরা হাতের আঙুল কেটে দিতে পারে।
তাই বাচ্চাদের জন্য বারবার করে সাবধান করে রেখেছে যেন খাঁচার বেশি কাছে গিয়ে ক্যামেরা নিয়ে ছবি তোলা না হয়, কোনোভাবে বাচ্চাও যেন খাঁচার কাছে গিয়ে ওখানে হাত না দেয়। আগের দিনের ব্লগটিতে আপনাদেরকে বলেছিলাম যে এটি একটি ফ্যামিলি ওন ফার্ম জু এবং তার সাথে সাথে এটি একটি নন প্রফিট অর্গানাইজেশনও। তাই এত বড় জুয়ের টিকিটের প্রাইস খুবই কম। এদের এখানে সমস্ত পশু পাখি এরা কোথাও না কোথাও থেকে রেস্কিউ করে এনে রেখেছে। আর এই এত বড় জুটা চালানোর জন্য, পশু পাখিদের দেখাশুনো করার জন্য যেটুকু খরচা তোলা দরকার, টিকিটের প্রাইস হিসেবেও এরা সেইটুকুই বরাদ্দ রেখেছে। তবে এদের এই পশু পাখিদের খাওয়ানোর জন্য আপনি চাইলে কিছু ফুড এদেরকে ডোনেট করতে পারেন, আর সেই সমস্ত ফুডের লিস্টগুলো এরা এদের ওয়েবসাইটে দিয়ে রেখেছে। আর আপনি চাইলে এই ফুডগুলো এদেরকে ডোনেট করতে পারেন যাতে এদের এই পশু পাখিগুলোকে দেখাশুনো করতে আরও হেল্প হয়। এবার এপাশ থেকে ওপাশের দিকে যাচ্ছি রেপটাইল সেকশনের দিকে, যেখানে বেশ কিছু রেপটাইল রাখা আছে। এগুলো হচ্ছে ইগুয়ানা, এক ধরনের লিজার্ড বলা হয়ে থাকে। এইগুলো সেন্ট্রাল আমেরিকা, নর্থ আমেরিকা আর মেক্সিকো ট্রপিক্যাল রিজিয়নগুলোতে বেশ কমনভাবে দেখতে পাওয়া যায়। What's that, Mom? It's a lizard. Yeah. Iguana. And what was this? That's an iguana too. তবে শুনেছি ইগুয়ানারা নাকি গরম জায়গাতে থাকতেই বেশি পছন্দ করে। আশেপাশে পরিবেশের তাপমাত্রা যদি 5 ডিগ্রির নিচে নেমে যায় তখন এদের বডির মাসেলগুলো নাকি প্যারালাইজড হয়ে যায়, তখন এরা হাইবারনেশন বা শীতঘুমে চলে যায়। তাই সাধারণত ফ্লোরিডা, টেক্সাস, মেক্সিকো, আটলান্টা, জর্জিয়া, যেখানে তাপমাত্রা একটুখানি গরম ধরনের, সেই অঞ্চলগুলিতে এই ইগুয়ানা খুব কমনলি দেখতে পাওয়া যায়। জুয়ের প্রায় শেষের দিকের পার্টে চলে এসেছি আমরা। অনেকক্ষণ ধরে 2.5-3 ঘন্টা ধরে সবাই জুয়ের ভেতরে হাঁটছি, কিন্তু জুয়ের ভেতরটা এত সুন্দরভাবে অর্গানাইজ করা রয়েছে যে হাঁটতে কারোরই একটুও ক্লান্তি লাগছে না। আমি তো ভয় পাচ্ছিলাম যে এত বড় জুটাতে বাচ্চারা জানি না হাঁটতে পারবে কি না। রিয়ান্ত হয়তো খানিকক্ষণ হাঁটার পরই বায়না করবে কোলে ওঠার জন্য, কিন্তু দেখলাম না, আজ একবারও বায়না করেনি। সবার শেষে যাওয়ার আগে এসেছিলাম আরেকবার যদি এই হোয়াইট সাইবেরিয়ান টাইগারগুলোর দেখা পাওয়া যায়, কিন্তু মনে হচ্ছে আজকে আর হোয়াইট সাইবেরিয়ান টাইগারের দেখা সৌভাগ্য নেই। পরে হয়তো অন্য কোনো দিন আসলে তাদের আবার দেখা পাওয়া যাবে। বেরোনোর মুখে ওপাশে বাচ্চাদের জন্য দোলনা রাখা রয়েছে আর বড়দের জন্য বসার জায়গাও করা রয়েছে। অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করে সবাই ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি বলে সেই জন্য এখানটাতে এসেছি একটুখানি বসবো বলে, আর ওরাও একটুখানি দুলবে বলে। আর তার সাথে সাথে এপাশে দেখছি আবার কিছু ঘোড়া আর পনিও রাখা রয়েছে। রোজগারের ব্যস্ত জীবন থেকে আজকের দিনটা বেশ অন্য রকমের কাটলো। এই ফার্ম জুতে ঘুরতে ঘুরতে কোথাও যেন নিজের ছোটবেলায় ফিরে গিয়েছিলাম। আর তার সাথে এই পশু পাখিগুলো যাদের ভাষা আমরা বুঝি না, কিন্তু বেশ অনেকটা সময় ওদের সাথে কাটিয়ে ওরাও যেন কেমন নিজেদের হয়ে গেছে। মনে একরাশ ভালোবাসা নিয়ে আজ ফিরে যাচ্ছি, তবে কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আসবো আবার ওদের সাথে দেখা করতে। আটলান্টা জুয়ের মতো অত বড় না হলেও ছোটোর উপরে বেশ সুন্দর করে সাজানো গোছানো ছিল আজকের এই ফার্ম জুটা। তাই ভীষণ ভালো লেগেছে আজকের এই ফার্ম জুটা আমাদের ভিজিট করে। সমৃতা ইউএস ডায়েরির ব্লগগুলো কেমন লাগছে আমাকে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি এই ভিডিওর পার্ট 1টা আপনারা সবাই দেখেছেন। আর যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিও শেষে ওই লিঙ্কটা দিয়ে দেবো, গিয়ে অবশ্যই এই ভিডিওর পার্ট 1টা দেখবেন। আর অতি অবশ্যই মনে করে আপনার বাড়ির ছোট্ট সদস্যটিকেও দেখাবেন। আমি শিওর যে ওদেরও ভীষণ ভালো লাগবে আজকের এই দুটি ব্লগ। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম। আজকের ভিডিওর ব্লগটি কেমন লাগলো তা অতি অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একবার লাইক করে দেবেন। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী একটি এরকম ভিডিওতে। বাই। সে বাই টু এভরিওয়ান।